ওয়েল, এখন আবার নতুন করে সেই আবার পুরনো সেই কন্টেন্ট ফিরে এসেছে, যেটা একান্তই আমার ভীষণই বোরিং লাগে। হ্যাঁ, যাই হোক, কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে এই বিষয়টা নিয়ে, অনেক রকমের কন্ট্রোভার্সি হচ্ছে। টিনা নিজেও অনেক কিছু বলেছে কমেন্টের মাধ্যমে, নিজের ভিডিওতেও ভার্বালিও বলেছে। তো কন্ট্রোভার্সি তো হবেই, তাই না? এবার বিষয়টা হচ্ছে যে অনেকেই টিনাকে বিশ্বাস করতে পারছে না। এবার দেখুন, কারা টিনাকে বিশ্বাস করবে আর কারা টিনাকে অবিশ্বাস করবে সেটা তো একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। আর টিনাকে অবিশ্বাস করার পেছনে অবশ্যই কিছু রিজন আছে। কারণ টিনা দিনের পর দিন মিথ্যে কথা বলেছে ভিউয়ারদেরকে, এবং মিথ্যে কথা বলে তাদের বিশ্বাসটা ভেঙেছে। বিশেষ করে তাদের বিশ্বাস ভেঙেছে যারা ওকে বিশ্বাস করত, ভালোবাসতো, ওকে স্নেহ করত, বা ওর থেকে কিছু এক্সপেকটেশন রাখতো, তাদের বিশ্বাসটাও ভেঙেছে। তো বিশ্বাসটা যেহেতু ও ভেঙেছে, তাই সেটাকে ফ্রম স্ক্র্যাচ আবার তৈরি করার দায়িত্বটাও ওকেই ওর কাজকর্মের মধ্য দিয়ে সে বিশ্বাসটাকে তৈরি করতে হবে। কারণ আমরা সবাই জানি যে কোনো জিনিস ভেঙে ফেলাটা বা নষ্ট করে ফেলাটা ভীষণ সহজ, কিন্তু সেটা তৈরি করা ততটাই কঠিন। তো অবশ্যই 1.5 বছর ধরে, আমি 1 বছরই ধরছি, ঠিক আছে, 1 বছর ধরে মিথ্যে বলে বলে বিশ্বাস ভেঙেছে। সেখানে সেই বিশ্বাসটা তৈরি করতে মিনিমাম 1-2 বছর তো লাগবেই। এত সহজে তো আর বিশ্বাসটা অর্জন করা যাবে না। তো ওকে ধৈর্য ধরে, ও যেমন বরাবরই ধৈর্য ধরে এসেছে, সেই ধৈর্য ধরেই ওকে এগিয়ে যেতে হবে। ওকে নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে আর প্রচুর পরিশ্রম করতে হবে। তার মধ্যে যদি ও আবার ভুল পথে হাঁটে, ভুল পথে চলে যায়, সেক্ষেত্রে তো আর কিছু বলার নেই। কারণ বয়সে হয়তো ছোট হতে পারে, মানে আমার থেকে বয়সে বেশি ছোট না, 1 বছরের ছোট। বাদবাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বয়সে হয়তো অনেকটাই ছোট সেই তুলনায়, কিন্তু ওকে তো আর মাইনর বলা যায় না, ও একজন অ্যাডাল্ট। হ্যাঁ, তো অবশ্যই এত ধাক্কা খেয়ে, এত মানে ভুল করে কিছু তো শিক্ষা অর্জন করেছে। এবার সেই শিক্ষাটাকে ও কাজে লাগাবে কি লাগাবে না, নিজের জীবনে অ্যাপ্লাই করবে কি করবে না, সেটা একান্তই ওর ব্যক্তিগত ব্যাপার। আর সেটা আমরা যত দিন যাবে আমরা বুঝতেই পারবো, তাই না? এবার আসি কিছু ডাবল স্ট্যান্ডার্ড মানসিকতার মানুষদেরকে নিয়ে কিছু কথা বলতে। এখানে আমি স্পেসিফিক্যালি কাউকে উদ্দেশ্য করে বা কাউকে নিয়ে কিছু বলছি না। মানে চারিদিকে অনেক কথা উঠছে, অনেক কথা হচ্ছে, সেই বিষয়ই বলছি, ঠিক আছে? এবার কেউ যদি সেটাকে নিজেদের গায়ে লাগিয়ে নেয়, সেটা আমার কিছু করার নেই। কারণ আমি আবারও বলছি, আমি পার্টিকুলার কাউকে নিয়ে বা স্পেসিফিক্যালি কাউকে ঠুকে ভিডিওটা করছি না। আমি ইন জেনারেল কিছু ডাবল স্ট্যান্ডার্ড মানসিকতার মানুষদেরকে নিয়ে কিছু কথা বলছি। এই যে বাচ্চার বিষয়টা আবার নতুন করে দেখলাম উঠেছে, বাচ্চা বাচ্চা বাচ্চা। দেখুন, আমি সবসময় মনে করি, বা আমি এর আগেও অনেকবার আমার ভিডিওতে বলেছি, যে এই যে দুজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভাঙনটা ধরলো, এতে কিন্তু এই দুজনের সেভাবে ক্ষতি হয়নি। হ্যাঁ, তারা তাদের মতো করে মুভ অন করে গেছে, শুধু ওই একটা ডিভোর্সই বাকি আছে। কিন্তু মাঝখান দিয়ে ভিকটিমটা হচ্ছে ওই বাচ্চাটা। বাচ্চার বাবা যতই বলুক যে ওর মায়ের কথা বলে না, কোনো প্রশ্ন করে না, কিন্তু ও যে ওর মনে মনে মাকে খোঁজে না, বা ও যে ওর মনে মনে ওর মা কে, ওর মা কোথায়, ওর মা কী করছে, ওর মার জন্য যে ও ভাবে না, এইটা আমি বিশ্বাস করি না। কারণ দেখুন, ও স্কুলে যায়, ওর পাড়ায় বন্ধুবান্ধব আছে, ও সবার মাকে দেখছে, সবাইকে দেখছে তারা তাদের মায়ের কাছে আদর যত্ন পাচ্ছে। হ্যাঁ, তাদের মায়েরা তাদেরকে খাইয়ে দিচ্ছে, স্কুল পর্যন্ত পৌঁছে দিচ্ছে। সে নিজের বাবাকে দেখছে যে তার নিজের বাবা তার মায়ের কাছে রয়েছে, তার মায়ের আদর যত্ন ভালোবাসা পাচ্ছে। কিন্তু সেখানে ওর ওই একটা জায়গা ফাঁকা। ওর সবাই আছে, ওর বাবা আছে, ওর ঠাকুমা আছে, ওর বড়দা আছে, কিন্তু ওর মা নেই। সবার বাড়িতে একটা করে মা আছে, কিন্তু ওর কোনো মা নেই। তো এই জিনিসটা তো নিশ্চয়ই বাচ্চাটা ভাবে। হ্যাঁ, কিন্তু ও প্রকাশ করতে পারছে না, কারণ ও সেই বয়সটা এখনো হয়নি, ও এখনো অনেকটা ছোট, ও গুছিয়ে কথা বলতে পারে না, বা ও হয়তো এটা বুঝতে পারে না যে কাকে গিয়ে প্রশ্ন করলে উত্তরটা পাবো, বা কাকে গিয়ে বলবো, তাই না? তো
ওই বাচ্চাটার জীবনে তো ওই ফাঁকা জায়গাটা আছে, ওটা তো আমরা কেউ কোনোভাবে ফুলফিল করতে পারবো না, এটা একমাত্র টিনা পারবে। টিনা ছাড়া এই পৃথিবীতে কেউ ওই জায়গাটা নিতে পারবে না। যাই হোক, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যে যেন হয় বাচ্চাটার সাথে যেন মায়ের দেখা হয়। ওরও অধিকার আছে, দেখুন টিনার কি অধিকার আছে কি নেই সেটা টিনা বুঝে নেবে। আবারও বলছি, টিনা অ্যাডাল্ট, নিজের অধিকার ও বুঝে নেবে, ঠিক আছে? কিন্তু ওই বাচ্চাটার অবশ্যই অধিকার আছে নিজের মা কে, তার মাকে কেমন দেখতে, তার মায়ের পরিচয় কি, তার মায়ের নাম কি, তার মাকে ছুঁয়ে দেখার অবশ্যই অধিকার ওই বাচ্চাটার আছে, ঠিক আছে? তো যাই হোক, এবার এই বাচ্চাটার প্রসঙ্গে বলতে গেলে অনেক কিছু চলে আসবে। মেইন বিষয়টাতে ফিরে আসি, সেটা হচ্ছে যে এই যে বাচ্চা এবং মা, এই বিষয়টা নিয়ে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে, প্রচুর, বিগত 2 বছর ধরে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে। এবং যারা বাচ্চার বাবার হয়ে কন্ট্রোভার্সি করতো তারা মনে প্রাণে চেয়েছে যে বাচ্চার ওপর যেন তার মায়ের ছায়া না পড়ুক। হ্যাঁ, টিনা এমন কিছু কিছু কাজও দেখিয়েছে, এমন কিছু কিছু কাজও করেছে, অবশ্যই মনে প্রশ্ন জাগে যে কি করে পারলো। মানে ভ্যালেন্টাইন্স ডেতে একদিকে বাচ্চাটার শরীর খারাপ, ওই আর একদিকে ও ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছে, এইটা দেখে তো যে কোনো মানুষেরই মনে হবে যে কি করে ও পারলো, তাই না? তো এই প্রশ্নগুলো তো আসবেই, এই প্রশ্নগুলো উঠবেই, কারণ টিনা এমন কিছু কাজকর্মই করে রেখেছে এবং সেটা দেখিয়েওছে ফলাও করে, ঠিক আছে? কিন্তু তারপরেও এই বাচ্চাটার ওপর যেন তার মায়ের কোনো রকম ছায়া না পড়ে, বাচ্চার সাথে যেন মায়ের কোনো রকমভাবে সাক্ষাৎ না হয়, দেখা না হয়, তার জন্য প্রচুর ঝড় উঠেছিল যে না, হবে না, কোনো মতেই যেন না হয়। এবার সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারা বাচ্চাটার জন্য নাকি প্রতিবাদ করেছিল। হ্যাঁ, বাচ্চাটার জন্য নাকি তারা পরকীয়ার বিরুদ্ধে তো তারা অবশ্যই কথা বলেছিল, কিন্তু তাদের আর একটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে বাচ্চা। কিন্তু দেখুন, বাচ্চার কথা ভেবে তারা বাচ্চার মাকে তো টিনাকে তো প্রচুর গালি গালাজ, অনেক রকমের নাম দেওয়া, তাকে নিয়ে অনেক কাটাছেড়া তো করেছে। কিন্তু সে বাচ্চাটার আবার ছবি থাম্বনেলে চিপকে দিনের পর দিন কিন্তু নোংরা নোংরা ভিডিও বানিয়ে গেছে সেই বাচ্চাটার মাকে নিয়ে। হ্যাঁ, এইদিকে বাচ্চার জন্য ভীষণ কনসার্ন যে তার মা নেই, তার মা তাকে ছেড়ে চলে গেছে। অপরদিকে সেই বাচ্চাটার ছবি যখন তারা থাম্বনেলে লাগাচ্ছিল, একবারের জন্য এটা ভাবেনি যে এই যে আমরা এই কাজটা করছি, এই যে বাচ্চাটার ছবিটা থাম্বনেলে লাগিয়ে ভিডিওতে বাচ্চাটার মাটাকে বিভিন্ন রকমের নোংরা নোংরা কথা বলছি, অ্যাবিউসিভ ওয়ার্ড ইউজ করছি, এতে কি বাচ্চাটার ভবিষ্যতের খুব ভালো হচ্ছে? এতে কি বাচ্চাটার খুব ভালো হচ্ছে? বাচ্চার মা ভাড়মে যাক, ও তো খারাপ, ঠিক আছে, বাচ্চাটার কোনো রকমভাবে কোনো ভালো কিছু হচ্ছে কি? তখন কিন্তু তারা ভাবেনি। তখন কিন্তু তাদের মেইন উদ্দেশ্যটাই ছিল ভিউজ। অবশ্যই এখানে সবাই ভিউজের জন্য ভিডিও করে, ভিউজ না হলে কেউ ভিডিও করবে না। হ্যাঁ, কিন্তু সেই ভিডিও করার সময় থাম্বনেলে বাচ্চাটার ছবি ইউজ করার সময় কিন্তু আর বাচ্চার ভালো খারাপ তখন সেগুলো আর মাথায় আসেনি। এমনও হিপোক্রিসি দেখেছি আমি, বাচ্চাটার প্রথম যে জন্মদিনটা হয়েছিল তার মাকে ছাড়া, সেই জন্মদিনের দিন রাত 12টার পর প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই বাচ্চাটার ছবি কমিউনিটি পোস্টে দিয়ে তাকে জন্মদিন উইশ করেছিল। হ্যাঁ, অবশ্যই সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা বাচ্চার বাবার হয়ে ভিডিও করতো, কারণ তখন তাদের বাচ্চাটার প্রতি অধিকার বেশি ছিল বাচ্চাটার মায়ের থেকে, ঠিক আছে, কারণ তাদেরকে সেই জায়গাটাই দিয়েছিল বাচ্চার বাবা। হ্যাঁ, এবং তারাও ভালো কন্টেন্ট পেয়ে গিয়েছিল, একটা পার্মানেন্ট কন্টেন্ট, প্রায় 2 বছর। হ্যাঁ, তখন ওই যে ছবি কমিউনিটি পোস্টে দিয়ে যে জন্মদিন উইশ করেছিল, এখন অনেককে দেখেছি তারা বাচ্চাটার একটা ভালো ছবি পর্যন্ত ডাউনলোড করে আপলোড করার সময়টা পায়নি। তখন তো র্যাট রেস চলছে না, যে কে কত তাড়াতাড়ি কত ভালোভাবে উইশ করতে পারে, সবাইকে করতে হবে, না হলে ওই শেষে ফোমো ফিয়ার অফ মিসিং আউট, ওইটা যেন না হয় আর কি। হ্যাঁ, তো স্ক্রিনশট
মানে বাচ্চাটার ছবি কোথাও থেকে একটা স্ক্রিনশট নিয়ে সঙ্গে সঙ্গে আপলোড করে, মানে তাড়াহুড়ো তো, সঙ্গে সঙ্গে আপলোড করে উইশ করে দিয়েছে। এবার যখনই ছবিটা খুলেছিলাম তখন দেখছি ওপরে ওই যে চার্জ, কত % চার্জ, ওয়াইফাই কানেক্ট করা, তারপরে নেটওয়ার্ক, তারপরে হচ্ছে সময়, সব দেখা যাচ্ছে। হ্যাঁ, এবং যেই সময়টাতে ছবিটা দেওয়া হয়েছে তার ঠিক কিছুক্ষণ আগেই আর কি ছবিটার সঙ্গে সঙ্গে স্ক্রিনশটটা নেওয়া হয়েছে। হ্যাঁ, তাড়াহুড়ো করে। তো এই হচ্ছে বাচ্চার প্রতি ভালোবাসা। হ্যাঁ, এই হচ্ছে স্নেহ। যারা সত্যিই বাচ্চাটাকে নিয়ে কনসার্ন হবে, তারা না আর যাই হোক বাচ্চাটার মান, সম্মান, ভবিষ্যৎ সব কিছু নিয়েই ভাববে। কিন্তু এইখানে যারা যে বাচ্চা 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 করে যে মাথা খায়, তারা কিন্তু বাচ্চাটাকে কন্টেন্ট হিসাবেই দেখে। বাচ্চাটার ভবিষ্যৎ, বাচ্চাটার ওয়েলবিং তাদের কাছে ওসব কিছু ম্যাটার করে না। হ্যাঁ, বাচ্চাটা জাস্ট এখানে একটা অবজেক্ট। বেটার বলা মানে মানে সব থেকে ভালো হবে যদি বলি কন্টেন্ট। ইয়েস, একটা কন্টেন্ট মাত্র, ঠিক আছে। তো এইটা হচ্ছে মানে চরমতম হিপোক্রিসি। মানে একটা সময় তারাই মনে প্রাণে চেয়েছিল যে বাচ্চা যেন মায়ের কাছে না যায়। যেদিন যেদিন কোর্টের কেসের ডেট পড়তো বা হিয়ারিং থাকতো, সেদিন মানে দুপুর পেরোতে না পেরোতে, মানে বিকেল ঠিক আছে, মানে সানসেট হতে পারতো না, ঠিক আছে, সূর্য ডোবার আগেই সঙ্গে সঙ্গে আপডেট চলে আসতো বাচ্চা তার বাড়িতে সুরক্ষিত আছে। কেউ ভিডিও তো কেউ কমিউনিটি পোস্টে আপডেট দিত। হ্যাঁ, মানে এত কনসার্ন ছিল। এমনকি এই যে বাচ্চার মায়ের তরফ থেকে যেন হামলা করে বাচ্চাকে নিয়ে না যায়, সেই ভয়তে আবার কোন ভিউয়ার আবার গেটের টাকাও পাঠিয়েছিল। তো কদিন আগে গেট কাণ্ড হয়ে গেল, তাই না? মোটমাট ভিউয়ার এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুরো একটা গ্যাং মিলে চেয়েছিল বাচ্চার সাথে মায়ের যেন কোনো রকম কোনো সাক্ষাৎ না হয়। সিনারিওটা একটু বদলালো। কীরকম? যখন কিনা এই বাচ্চার ব্যাপার ভিডিওতেই কিছু ভুল দেখে, ভিডিওর বাইরে না, কিন্তু ভিডিওর বাইরে যে সমস্ত ভুলভ্রান্তি করছে সেগুলো বরং ধামাচাপা দেওয়া হয়েছে, ঠিক আছে। এই বিষয়টা নিয়ে পরে আসছি। তো ভিডিওতেই কিছু ভুলভ্রান্তি দেখে যখন কিছু মানুষ বলার পর যখন তারা হেটার্স আখ্যা পেল, হ্যাঁ, তখন হঠাৎ করে তাদের চিন্তা ভাবনা একটু পাল্টে কি হলো যে না, আমরা এরকমটা চাই না যে বাচ্চার সাথে তার মায়ের জন্য একেবারেই দেখা না হোক, ঠিক আছে। আমরা চাই যে বাচ্চা তার বাড়িতেই থাকুক, কিন্তু অন্তত দেখার মানে বা যোগাযোগের একটা সূত্র হোক, ঠিক আছে, বা ব্যবস্থা হোক। তার আগে কিন্তু হেটার্স হওয়ার আগে পর্যন্ত কি ছিল, বাচ্চার ওপর যেন তার মায়ের ছায়া পর্যন্ত না পড়ে, ঠিক আছে। এবং সেই সময় সূচনা শেঠ, আরও কিছু কিছু হিংস্র মায়েদের এক্সাম্পল আছে না, যারা বাচ্চাকে মেরে ফেলে বা বাচ্চাকে পাবলিক প্লেসে রেখে চলে যায়, পরকীয়ার, যার সাথে পরকীয়া করেছে তার সাথে চলে যায়, ঠিক আছে। এই সমস্ত এক্সাম্পল এনে প্রচুর ভিডিও হয়েছে। হ্যাঁ, তো হেটার্স বলার পর সিনারিওটা একটু সামান্য চেঞ্জ হলো, ঠিক আছে। তখন এটাও বলা হলো যে দুই পক্ষেরই দোষ আছে। হ্যাঁ, শুধু এক পক্ষের দোষ না, সংসারটা দুই পক্ষের দোষই আছে। হ্যাঁ, আচ্ছা। তারপরে আস্তে আস্তে এই যে দেখবেন যখন আমরা কোনো ব্যথা পাই বা আঘাত পাই, আমাদের ওই আঘাত পাওয়ার পরপর ওই ইনিশিয়ালি ব্যথাটা বেশি থাকে, তাই না, বা আঘাতের জায়গাটা বেশি পেইনফুল হয় আর কি, বা কোনো ঘা হলে দগদগে থাকে, বা কোথাও কেটে ছড়ে গেলে ওই জায়গাটা কাঁচা থাকে, ঠিক আছে। তো মোটমাট যখন আমরা কোথাও একটু আঘাত পাই, ব্যথা পাই, আমাদের প্রথম ব্যথাটা থাকে। তারপর যত দিন যায় তত ব্যথাটা মানে কমতে থাকে আর কি। হ্যাঁ, তারপর আঘাতটা মিশে যায় আস্তে আস্তে। তো তখন আমরা সেই ব্যথাটার কথা ভুলে যাই। আঘাত পেয়েছিলাম সেটা মনে থাকে কোথাও গিয়ে, কিন্তু এই ব্যথাটার কথা ভুলে যাই, আস্তে আস্তে মিলিয়ে যায় আর কি, তাই না। তখন আমরা আবার নর্মাল লাইফে ফিরে আসি। তো এই যে হেটার্স আখ্যাটা যখন পেল, তখন ওই যে বললাম, তখন মনে হলো কি যে না, এই যে এতদিন আমরা বলে এসেছি যে বাচ্চার ওপর যেন তার মায়ের ছায়া পর্যন্ত না পড়ে, না, এখন আমরা তো হেটার্স হয়ে গেছি। হ্যাঁ, ঠিক আছে, মানে হেটার্স হয়ে গেছে তার মুখে বলেনি। তখন হঠাৎ করে কি হলো যে যেহেতু হাতে ঘা লাগলো, হ্যাঁ, তখন হয়ে গেল যে না, বাচ্চার সাথে তার মায়ের দেখা করার একটা ব্যবস্থা হোক, আমরা চাই, ঠিক আছে। তারপর যখন ওই হেটার্সের আঘাতটা আস্তে আস্তে মিলিয়ে গেল, সবাই যখন আবার সেই নর্মাল লাইফে ফিরে গেল, তখন আবার বাচ্চার মা হয়ে গেল ভিলেন, ঠিক আছে, আর বাচ্চার বাবা হয়ে গেল খুব ভালো, ঠিক আছে। তারপর আবার অনেক দিন ওরকম চলতে যখন এই যে ম্যাডাম, উনি তো লিগাল অ্যাডভাইজার,
ম্যাডামের সাথে যখন একটা মনোমালিন্য সৃষ্টি হলো, ঝগড়া ঝামেলা হলো, হ্যাঁ, তখন কটা দিন আবার খুব আর কি অন্য রকমের চিন্তাভাবনা, অন্য রকমের মুড নিয়ে আর কি ভিডিও হতো। যেই মুহূর্তে ফোকলার ওই 42 মিনিটের কল রেকর্ডিংটা চলে এলো, মানে ফোকলা যেই মাতাল হয়ে ম্যাডামকে ফোন করেছিল, 42 মিনিটের কল রেকর্ডিংটা যখন চলে এলো, তখন তারা আবার হয়ে গেল একদম টিনার একদম কঠোর আগেনস্টে। আর বাচ্চার বাবার সরি, তখন মানে আবার নতুন করে বাচ্চার বাবার ছবি ইউজ করা, তখন আবার নতুন করে বাচ্চার বাবার একদম ওয়েল উইশার হয়ে যাওয়া। আর আরে যা হয়েছে হয়েছে, হেটার্স বলেছে কোনো ব্যাপার না ভাই, কন্টেন্ট আসছে, যেখান থেকে কন্টেন্ট আসবে সেখান থেকে ভাই আমরা সেখানে গিয়ে আমরা ঝুলে পড়বো, ডাজেন্ট ম্যাটার, আমাদের সেলফ রেসপেক্ট ডিগনিটি দ্যাট চুলোয় যাক। হ্যাঁ, তো আবার সেটা নিয়ে তখন কন্টেন্ট হলো, তখন আবার টিনার বিরুদ্ধে বেশ জোরো সোরোসে তখন ভিডিও হতে লাগলো, ঠিক আছে। আচ্ছা, তারপর আবার বাচ্চার বাবা মোস্ট প্রবাবলি মে মাসে না এপ্রিল মাসের একদম শেষের দিকে হয়তো, মানে ওই মোটমাট অ্যারাউন্ড 1 মে তার আগেই একটা লাইভ করলো, সেখানে লাইভে বলল দোগলা। আবার যে দোগলা বলল সঙ্গে সঙ্গে আবার একই কথা, ঠিক আছে, বাচ্চার মাও খারাপ, বাচ্চার বাবাও খারাপ, দুটো পরিবারই খারাপ। হ্যাঁ, বাচ্চার কি বাচ্চার আমরা চাই বাচ্চার সাথে যেন তার মায়ের দেখা হোক, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে যখন আতে ঘা লাগে তখন এইসব ডাবল স্ট্যান্ডার্ড মানুষদের চিন্তাভাবনা একটু পাল্টায়, আবার যখন সেই ঘাটা যখন শুকিয়ে যায়, হ্যাঁ, মিশে যায়, তখন আবার সুর পাল্টে যায়। এটাই হতে দেখছি, এই সাইকেলটাই চলছে, ঠিক আছে। বিশেষ করে যারা টিনার, মানে আমি বিশেষ করে না, টিনার বিরুদ্ধে যারা ভিডিও করে তাদের এই সাইকেলটাই আমি বারবার হতে দেখছি, একই জিনিস হয়েই চলেছে। আবার নেক্সট আঘাত পাওয়ার জন্য অপেক্ষা করুন, আবার সুর পাল্টে যাবে। হ্যাঁ, এবার আসি এই দুই পরিবার, ঠিক আছে। প্রথম যখন টিনার এই ঘটনাটা সামনে আসে, দেখুন একটা জিনিস অস্বীকার করা যায় না, দুই পরিবারেরই ভুল আছে, ঠিক আছে। দুই পরিবারের গার্ডিয়ান বা যারা পেরেন্টস আছে তারা যদি স্ট্রং হতো, তারা যদি নিজেদের জায়গায় টিকে একদম খুব কঠোরভাবে দাঁড়িয়ে থাকতো বা ভীষণ স্ট্রিক্ট হতো, আজকে হয়তো এত দূর জলটা গড়াতো না। অবশ্যই তাদেরও দোষ আছে। তো সেখানে তো আমি আগেও বলেছি, মনে হয় আমার ভিউয়াররা জানে, আমি অনেকবার বলেছি যে সংসার ভাঙার ক্ষেত্রে দুই পক্ষেরই দোষ আছে, কারোর কম কারোর বেশি, কিন্তু দোষ দুই পক্ষেরই আছে, কেউ কারোর থেকে কম যায় না এখানে আসলে, ঠিক আছে। কিন্তু এই যে সমস্ত ডাবল স্ট্যান্ডার্ড মানুষদের কথা বলছি, তারা একটা সময় বাচ্চার বাবার ফ্যামিলি মানে মিত্র পরিবারের মতো পরিবার হয় না, তারা যা বলবে সেটাই বেদবাক্য, ঠিক আছে। তারা যেটাই বলবে সেটাই মানে শ্রুতিমধুর, কানে শুনতে খুব ভালো লাগে। যেমন ধরুন এই যে টিনা তো মানে টিনা কি ফোকলার কথা কম মগডালে উঠে বসেছে? ওরে বাবা, ফোকলা যা বলতো তাই করতো। টিনার কাছে ফোকলার কথা ছিল সেই সময় বেদবাক্য। তো এই যে টিনার কথা শুনে, মানে ফোকলার কথা শুনে এই যে টিনা বেশি পাকামো করে একটা যে কল রেকর্ডিং রিভিল করেছিল ওই দোগলা পিসু আর ওর বাবার, সেখানে ওর বাবা কি বলেছিল? মেয়ের শারীরিক চাহিদার বিষয়ে বলেছিল। কাকে বলেছিল? নিজের একজন আত্মীয়কে। সে কে? সে একজন পুরুষ মানুষ। এবং সেটা কোথায় বলেছিল? একটা ক্লোজড ফোরামে, ফোন কলে। সে তো আর জানতো না তার মেয়ে পাকামো করে আবার সেই কল রেকর্ডিংটা রিভিল করবে, ঠিক আছে। যাই হোক, আমি জানি না জানতো কি জানতো না জানি না, মোটমাট সেটা একটা ফোন কলে কথা হয়েছিল, তাই তো। তো সেখানে একজন বাবা তার মেয়ের শারীরিক চাহিদা নিয়ে বলতেই পারে। হ্যাঁ, আমাদের সমাজে এখনও একটা ট্যাবু আছে যে আমরা আমাদের শারীরিক চাহিদা বা সেক্সুয়াল ডিজায়ার বা ফিজিক্যাল ডিজায়ার নিয়ে আমরা কথা বলতে পারি না ওপেনলি। এটা একটা ট্যাবু আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে এখনও রয়ে গেছে, বিশেষ করে গ্রামের দিকে। যদিও যারা এই বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি করেছে নোংরাভাবে, তারা অনেকেই শহরে থাকে আর কি। হ্যাঁ, যাই হোক। তো
এটা অবশ্যই আমাদের ভারতের এই সমাজ ব্যবস্থা এখনও একটা ট্যাবু। সেখানে এই পার্টিকুলার টপিকটা ভীষণই সেন্সিটিভ একটা টপিক, কিন্তু ওর বাবা তো সেটা পাবলিকালি কোথাও বলেনি, তাই না? তার মেয়ের শারীরিক চাহিদা মিটত না, তার জামাই মেটাতে পারতো না, এই কথাটা তো সে পার্সোনালি কারোর সাথে বলেছে এবং সেটা তার আত্মীয়র সাথে ডিসকাশনটা করেছে, তাও আবার সে একজন পুরুষ মানুষ। তো এটা সেন্সিটিভ, বাট মোটেই নোংরা নয়। হ্যাঁ, কিন্তু সেটাকে নোংরা বানানো হয়েছে, নোংরা বানিয়ে রীতিমতো টিনাকে তার বাবার সাথে শুয়েও দেওয়া হয়েছে, ঠিক আছে? অপরদিকে আমাদের নিরানন্দ দাদু তার লাইভে বসে কি বলছে, তার ওই টিনার কাছে ওর ছেলে দুধ খেতে চেয়েছিল, মানে ব্রেস্ট ফিড করতে চেয়েছিল, টিনা দেয়নি। হ্যাঁ, সেটা নিয়ে সে বলল, সেটা নিয়ে সে কীভাবে বলেছে সেটা তো যারা শুনেছে তারা জানেনি। হ্যাঁ, তো সেটা নিয়ে সে একটা কমেন্ট পাস করেছিল, কোথায়? লাইভে, পাবলিকালি। প্রচুর মানুষ, মানে তখন মনে হয় হাজার হাজার মানুষ সেই লাইভটা দেখছে, ঠিক আছে? তো সেখানে বসে উনি ওই কমেন্টটা পাস করলেন। শুধু তাই নয়, আর একটা কী বললেন, আর একটা কমেন্টও পাস করলেন, সেটা হচ্ছে যে ওনার নাতি দেখবে যে তার মা অন্য পুরুষের সাথে শুচ্ছে বা অন্য পুরুষের সাথে ঘুম থেকে উঠছে, এরকম টাইপের, মানে মোটমাট অন্য পুরুষের সাথে থাকছে, তাহলে সেইটা তার নাতির ওপর কী প্রভাব পড়বে, তাই তো? এরকম কথা উনি কোথায় বললেন? লাইভে, পাবলিকালি বললেন। কিন্তু সেই কথাটা নিয়ে যখন অপোনেন্ট পার্টি, মানে টিনার হয়ে যারা ভিডিও করতো, তারা যখন সে বিষয়টা নিয়ে কটাক্ষ করলো, তখন এই টিনার অপোনেন্ট যারা, মানে বাচ্চার বাবার হয়ে যারা ভিডিও করতো, তারা সেটাকে বিভিন্নভাবে কভার আপ করার চেষ্টা করলো। মানে গ্রামের মানুষ, সরল সাদাসিধে গ্রামের মানুষ এভাবেই কথা বলে, ঠিক আছে? গ্রামের মানুষদের কথা বলার ধরনটা এরকমই, ওনারা এত বুঝে শুনে কথা বলেন না, এই বিভিন্ন ক্ল্যারিফিকেশান দিয়ে সেটাকে কভার আপ করার চেষ্টা করা হলো। অথচ উনি যে কথাগুলো ওই পাবলিকালি, মানে লাইভে বসে বলেছিলেন, সেগুলো কিন্তু এক প্রকার স্লাট শেমিং, ঠিক আছে? এবং প্রাইভেসি ভায়োলেশন। ওনার কোনো অধিকার নেই আর একটা মেয়ে বা তার ঘরেরই তার নাতির মায়ের বিষয় এই সমস্ত কথা বলার। হ্যাঁ, টিনা নিজের মুখে স্বীকার করেছে, টিনা নোংরামো করেছে, ও খারাপ মেয়ে, বাজে মেয়ে, সব কিছু। কিন্তু উনি একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, সে টিনার বাবার থেকেও যার বয়স বেশি বা বাবার বয়সী একজন ব্যক্তির মুখে এই কথাগুলো মানায় না। তো আবার টিনাকে নেই, টিনা তার বাড়ির বৌমা ছিল তো বৌমা, 5 বছর সংসার করেছে, তো তাকে নিয়ে এরকম ধরনের কথা। কিন্তু সেটাকে তো কভার আপ করতে হবে, তখন তারা কভার আপ করেছিল। হ্যাঁ, আর টিনার বাবা তার নিজের মেয়ের শারীরিক চাহিদা নিয়ে তার নিজেরই এক আত্মীয়ের সাথে আলোচনা করেছে, তাও আবার সেটা ক্লোজড ফোরামে, মানে ফোন কলে, সেখানে আশেপাশে আর কেউ নেই, হাজার হাজার মানুষ, সেটার হাজার হাজার মানুষের সামনে সে বলেনি, কিন্তু তাকে তার মেয়ের সাথে শুইয়ে দেওয়া হয়েছে। ওই যে আবার সেম থিওরি, যখন প্রথম হেটার্স আখ্যা পেল, তখন কি হলো না, দুই পরিবারেরই দোষ আছে, কেউ কারোর থেকে কম যায় না। হ্যাঁ, আবার যখন আস্তে আস্তে ঘাটা শুকিয়ে গেল, ব্যথাটা শুকিয়ে গেল, তখন কি হয়ে গেল না, ওরা তো গ্রামের অসহায় পরিবার, গ্রামের নিরীহ পরিবার, গোবেচারা পরিবার, হ্যাঁ, তারা তো ভাজা মাছটাও উল্টে খেতে জানে না, ঠিক আছে? আবার যখন দোগলা ট্যাগটা পেল, আবার তখন সিন পাল্টে গেল, আবার হয়ে গেল দুটো পরিবারেরই দোষ, এই পরিবারেরও দোষ, এই পরিবারও খারাপ, ওই পরিবারও খারাপ। তো এই যে ডাবল স্ট্যান্ডার্ড মানুষদের এই যে সাইকেলটা, এটা দেখতে বেশ মজা লাগছে, হাসি পাচ্ছে। হ্যাঁ, এবার আসি সীমান্তির কথা। ইয়েস, সীমান্তি আজকে একটা ভিডিও করেছে, হ্যাঁ দেখলাম, পুরোটা দেখেছি, ঠিক আছে, 2x স্পিডে দিয়ে দেখেছি। তো উনি আবার কভার আপ করতে বসে গেছেন। কেন কভার আপ করতে বসেছে সীমান্তি আমার কোনো আইডিয়া নেই, ঠিক আছে, সেটা তো উনিই জানেন ভালো করে। ব্যাপারটা হচ্ছে, এই সীমান্তি কদিন আগে বলছিল যে টিনা যেহেতু 5 বছর ওই বাড়িতে সংসার করেছে, তাই টিনা তো ভালোভাবেই জানবে, তাই না, ওরা কেমন বা সেই পরিবারটা কেমন। তো মোটমাট টিনার কথাগুলো বা টিনা যে কথাগুলো বলেছিল সেগুলো যে সত্যি, সেখানে স্ট্যাম্প বসিয়েছিল, হ্যাঁ, শিলমোহর দিয়েছিল। আজকে আবার অন্য সুর। হ্যাঁ, সীমান্তির এই জিনিসটা কিন্তু আগেও দেখেছি। হ্যাঁ, কত ঝগড়া হলো, তাই না? ওই ডিসেম্বরের শেষ কি জানুয়ারির শুরুর দিকে কত ঝগড়া হয়েছিল না একটা লাইভে বসে। হ্যাঁ, মানে
কি বলবো, অনেক মনোমালিন্য, সেটা অন লাইভ আমরা দেখেছি, পুরো বিষয়টা ঘটনাটা ঘটতে দেখেছি। যেই ফোকলার 42 মিনিটের কল রেকর্ডিং আসলো, সিনারিও পুরো চেঞ্জ। সীমান্তি একদম প্রাণপাত করে দিচ্ছে ফোকলার থেকে ডিটেলস বার করার জন্য। হ্যাঁ, তখন নিজের অপমান সব একেবারে গুলে খেয়ে নিয়েছে। হ্যাঁ, তো ওই সেম ইনসিডেন্ট যদি রিপিট হয়, আমি খুব একটা অবাক হব না। হ্যাঁ, এটাই হয়ে আসছে। বিশেষ করে এই যারা বাচ্চার বাবাকে সাপোর্ট করে ভিডিও বানাতো, যারা এখন সো কল্ড এক্স দিদি হয়ে গেছে, জানি না আদৌ এক্স হয়েছে না এখনও প্রেজেন্ট আছে, সেটা আমি জানি না। এগুলো তো ভেতরের বিষয় আমরা কি করে জানবো। তো তাদের এই বিষয়টা যখনই কন্টেন্ট পায়, হঠাৎ করে কোথায় যেন নিজের সম্মান, নিজের সব কিছু হারিয়ে যায়। সেটা তো অনেকবার হতে দেখেছি। তো আবারও যদি হয়, হতেও পারে, হু নোজ। এবার আসি আর একটা কথা, সেটা হচ্ছে অনুমান ভিত্তিক কথা বা নিজের কানে শোনা, এই প্রসঙ্গটা নিয়ে। হ্যাঁ, দেখুন, টিনাকে নিয়ে অনেক রকমের কন্ট্রোভার্সি হয়েছে, ঠিক আছে। আরও প্রচুর কন্ট্রোভার্সি করেছে, ঠিক আছে। রাস্তাঘাট, টিনার নাকি ওই ইলিগাল যে শ্বশুরবাড়িটা ছিল, মানে ফোকলার বাড়ি, তার সামনে নাকি পুকুর, সেখানে নাকি আবার কন্ডোম ভাসছে, এইসবও নাকি ও খুঁজে বার করেছিল, ঠিক আছে। মানে প্রচুর 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 কন্ট্রোভার্সি হয়েছে, ঠিক আছে। টিনা যে ফার্স্ট যে ফ্ল্যাটে ভাড়া গেছিলো, সেখানে থাকতে দেওয়া হলো না, আবার ওকে চেঞ্জ করতে হলো, মানে অনেক ঘটনা ঘটেছে আর কি। হ্যাঁ, তারপর টিনাকে নিয়ে যে সমস্ত কথাবার্তা তখন হতো, সেগুলো তো ভেতরের কথাই ছিল। আমরা সংগ্রামপুর মন্দিরের ঘটনাটা জানতে পারলাম কবে? যখন ফোকলা সেটা ওই একটা হিজিবিজি একটা চ্যানেল থেকে ছবিগুলো ইমোজি দিয়ে আপলোড করলো, তখন আমরা জানতে পারলাম, তাই তো। কিন্তু সংগ্রামপুর মন্দিরের ওই ঘটনা নিয়ে তো তার আগেও অনেকে ভিডিও করেছে। তার মানে সেই সময় যখন তারা সেই বিষয়টা নিয়ে ভিডিও করছিল, সেটা যতই সত্যি হোক, সেটা ভেতরের কথাই ছিল, তাই তো। তো মোটমাট তারা টিনার বিভিন্ন ভেতরের কথা নিয়ে ভিডিও করতো। শুধু তাই নয়, সংগ্রামপুর মন্দির, ওই যে হোয়াটসঅ্যাপ চ্যাট, ভিডিও, এগুলো তো ভেতরের জিনিস, এগুলো তো আমরা ভিডিওতে কোথাও দেখিনি, কিন্তু সেগুলো নিয়ে কিন্তু ভিডিও করে গেছে ক্রমাগত, ঠিক আছে। কারণ টিনা তো নোংরা মেয়ে, ও তো বাজে মেয়ে, বেহায়া মেয়ে, অবাধ্য মেয়ে, একটা ফালতু মেয়ে, তো ওকে নিয়ে ভেতরের কথা নিয়ে ভিডিও করাই যায়, ঠিক আছে। কিন্তু যখন বাচ্চার বাবার কেসটা আসলো, আসানসোলের কথাটা তো একেবারে ছেড়েই দিন, ওটা তো একদম হাইট। তার যখন ভেতরে কিছু কথা বেরিয়ে আসছিল, প্রথম যে বার করেছিল সেটা হচ্ছে টুকিটাকি আন্টি, তাকে তো পুরো সরিয়ে দেওয়া হলো অনেক কিছু বলে। হ্যাঁ, তারপরে কিন্তু তার যে ভুল, সেইগুলো ভিডিও টু ভিডিও ধরানো হলো, তার ভিডিওতে যে ভুলটা আছে সেইটুকুই ধরানো হলো। তখন কিন্তু তার আর ভেতরের কথা বাইরে আসছে না, ভিডিও টু ভিডিও ভুল ধরেছি, ভিডিও টু ভিডিও। তার ক্ষেত্রে তখন আর ভেতরের কথা আমরা বাইরে আনবো না, এরকম একটা ব্যাপার। আর ভেতরের কথা বাইরে আনলে নিজেদেরও তো মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। এই ভিউয়ারদের সামনে যে একটা সততার মূর্তি তৈরি করে রাখা আছে, সেটা তো একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে, ঠিক আছে। তবে ভাববেন না যে আমি ইনসিস্ট করছি ভেতরের কথা বাইরে আনার জন্য, না, ভেতরের কথা ভেতরেই থাক। যেটা সত্যি সেটা যদি কোনোদিন সামনে আসার হয়, ভগবান যদি চান যে কোনোদিন সামনে আনবেন উনি, ঠিক আছে, বা আসা দরকার, তাহলে সেটা আসবে। আর না হলে সেটা ভেতরেই থেকে যাবে। ভাই, ভেতরের কথা জেনে তো আমাদের কিছু হবে না। আমাদের লাইফ যেমন চলছে ঠিক তেমনই চলবে, তার থেকে কোনো কিছু ইমপ্রুভমেন্টও হবে না ওই সেই ভেতরের কথা জেনে, আর না তো কোনো রকম কোনো অবনতিও ঘটবে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে সেটাতে আমাদের লাইফের কোনো ফারাক পড়বে না, ঠিক আছে। হ্যাঁ, কন্ট্রোভার্সি জনারে যারা প্রফেশনালি কন্ট্রোভার্সি করে তারা হয়তো কন্টেন্ট পাবে, বাট তার বাইরে আমরা আমাদের মতো চুনোপুটি, বিশেষ করে আমরা যারা ভিউয়ার্স এবং আমরা যারা মাঝে মধ্যে 2 মাসে একবার কি 1 মাসে একবার ভিডিও করি, আমাদের কোনো ফারাক পড়বে না। হ্যাঁ, তো আবারও বলছি, না, ভেতরের কথা বাইরে আনার জন্য কাউকে ইনসিস্ট করছি না, বাট ফ্যাক্টটা বলছি যে টিনাকে নিয়ে ভেতরের কথা নিয়ে, মানে টিনার বিষয়ে ভেতরের কথা নিয়ে ভিডিও করা যায়, টিনাকে নিয়ে অনুমান ভিত্তিক কথা বলা যায়, টিনাকে নিয়ে অনেক রকমের পারমিউটেশন কম্বিনেশন করে কথা বলা যায়, কিন্তু তার অপর পক্ষে যে আছে তাকে নিয়ে এগুলো কিছুই করা যায় না। হ্যাঁ, তখন সেই বেলায় সেটা হয়ে যায়
অনলি ভিডিও টু ভিডিও, শুধুমাত্র ভিডিও টু ভিডিও, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ইয়েস, বুঝতে পারছি বিষয়টা। হ্যাঁ, আর একটা কথা, এখানে মানে আমাদের কন্ট্রোভার্সি জনারে আমার মনে হয় নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেরই চরিত্র তার করা হয়েছে, প্রত্যেকেরই চরিত্র নিয়ে প্রচুর পিং পং বলের মতো খেলা হয়েছে, অনেক গল্প বানিয়ে 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 বলা হয়েছে। যেহেতু আমি নিজে এই বিষয়টার ভুক্তভোগী, মানে এমনই একজন আমার চরিত্র নিয়ে বা আমাকে নিয়ে বানিয়ে বানিয়ে গল্প বলেছে, যে আমার সাথে একদিকে ভালো সম্পর্ক মেনটেন করেছিল, অপরদিকে আমার ব্যাপারে গল্প বলে বেরিয়েছে লোককে, ঠিক আছে? তো যেহেতু আমি এই বিষয়টার ভুক্তভোগী ব্যক্তিগতভাবে কন্ট্রোভার্সি জনারে, হ্যাঁ, তো আমি মনে করি যে আমি যখন কাউকে নিয়ে কোনো কথা বলবো, সেখানে যেন কোনো বানানো গল্প নিয়ে আঘাত না করা থাকে, কারণ আমি ভুক্তভোগী, আমি তো জানি কীরকম খারাপ লাগে, কতটা খারাপ লাগে, তাহলে আমিও সেই একই কাজটা করব না, তাই না? আর একটা জিনিস জানেন তো কি, যে এই যে মানে আমি নিজে মানে ইন্ডিপেন্ডেন্ট, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে একটা বিষয় নিয়ে আমি ভীষণ মানে আমি একটা জিনিস ভীষণ ভাবি যে এই যে যারা হাউস ওয়াইফ হয়, যাদের ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স থাকে না, তারা বিয়ের আগে বাবার ওপর, বিয়ের পর হাজব্যান্ডের ওপর ডিপেন্ডেন্ট থাকে, বিশেষ করে টাকা পয়সার জন্য। দেখুন, টাকা পয়সা যার আছে, যে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, সে কিন্তু চাইলেই সে মানসিকভাবেও ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, ঠিক আছে? কারণ আমরা জানি টাকাটাই সব অ্যাট দি এন্ড। কিছু কিছু এক্সেপশনস আছে, যে অনেক মেয়েরা টাকা রোজগার করেও ইন্ডিপেন্ডেন্ট হতে পারেন অনেক কমপ্লিকেশনসের জন্য, বাট হ্যাঁ, মেজরিটি কিন্তু টাকার রোজগার করলে কি হয়, একটা ইন্ডিপেন্ডেন্স থাকে, একটা নিজের জোর থাকে, তাই তো? তো এটা আমার বরাবরই আমি সবসময় ভাবি যে এই যে যারা হাউস ওয়াইফ, তারা কত কিছু অ্যাডজাস্ট করতে হয়, তাদের অনেক রকমের অনেক চিন্তা ভাবনা করতে হয়, ঠিক আছে? ওই যে কারণ তারা কারোর উপর নির্ভরশীল, তাই না? তো এমন প্রচুর মানুষ আছে যারা কিন্তু এই বিষয়টা নিয়ে ফ্রাস্ট্রেটেডও থাকে বটে, তাই না? তো তারা যখন অপর পক্ষে দেখে যে তারা যে ফ্রাস্ট্রেটেড লাইফটা কাটাচ্ছে বা কাটিয়েছে, অপরদিকে অন্য কেউ সেই লাইফটা চুজ করেনি, রাদার সে অন্য একটা লাইফ চুজ করে সে ইন্ডিপেন্ডেন্ট, সে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, সে মুক্ত আকাশে উঠছে, ঠিক আছে? তখন স্বাভাবিক তাকে দেখে ফ্রাস্ট্রেশন হবে, জেলাস ফিল হবে, রাগ হবে, ঠিক আছে? সেটা হওয়াটাই স্বাভাবিক, তাই না? তো সেটাই হচ্ছে, মানে এটা অনেকটা ওই সাইকোলজির ব্যাপার আর কি। হ্যাঁ, যারা সাইকোলজি বোঝেন, জানেন, হ্যাঁ, আমি কোনো প্রফেশনাল কেউ নই, তবে হ্যাঁ এইটুকু বুঝি আর কি, ঠিক আছে? তো তারা হয়তো বুঝবেন কথাটা, মানে আর আমি কি বলতে চাইছি সেটাও বুঝবেন যাদের বোঝার। ওই বলে না, সমঝদারো কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়। যাই হোক, ভিডিওটা এত অবধি রাখলাম, সবাই খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।